বজ্র নীরুর কোলে মাথা রেখে শুয়ে আছে। নীরু তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আচমকাই বজ্র উঠে বসল। নীরুকে ভালো করে একবার দেখে টেনে নিল কাছে। নীরু, আমরা যদি বিয়ে করি আমাদের ছোট্ট সংসারটাকে সামলে রাখতে পারবে তো? নীরু হাসল না, সোজা উত্তর দিল, সম্ভব হলে রাখব, নইলে চেষ্টা করব। সংসার সামলানোর গ্যারান্টি কে দিতে পারে? বজ্র একটু চুপ করে থেকে বলল, আমার রাগ একটু বেশি, ঝগড়া লাগতে পারে। ঝগড়া না হলে সম্পর্ক টেকে না, মানুষ দুইটা, মতো দুইটা। বজ্র তাকিয়ে রইল তার দিকে শান্তভাবে। তারপর বলল, তুমি জানো আমি বাড়িতে খুব কম সময় থাকতে পারবো। ডিউটি, জরুরি কল, রোগী নিয়ে দৌড়ঝাঁপ আমার বেশি। এগুলো নিয়ে সংসার সামলানো কঠিন হবে, সমস্যা হবে না? নীরু উত্তরটা ভেবে বলল, সমস্যা তো হবেই, কিন্তু সেটা তোমার পেশা নিয়ে নয়। সমস্যা হবে যদি তুমি সময় না পাও আর পাওয়া সময়টা সম্পর্কের জন্য ব্যয় না করো। বজ্র একটু থমকে গেল, মাথা নেড়ে বলল, মানে সময়ের পরিমাণ না মান কতটা, ওটাই আসল, তাই তো? হুম। 5 ঘন্টা একসাথে থেকেও কেউ কেউ দূরত্বে থাকে, আর 5 মিনিটেও মানুষ অনেক কিছুই বুঝে যায়। বজ্র একটা হালকা হাসি দিল। তাহলে জলদি বিয়ে করতে হবে দেখছি। চলো করে ফেলি। আর কত লুকোচুরি বলো? এবার সবাই জানুক নীরু বেঁচে আছে। যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেদিন কি হয়েছিল আসলে সকলের তো তা জানা দরকার। সবাই জানবে তো পাখি, এখনও সময়ের অপেক্ষায় আছি। তোমাকে কায়সার বাড়ির বউ করার ইচ্ছে তো আমারও কম না, তবে আমি যেই সময়টার জন্য অপেক্ষা করছি সেটা কিছুতেই যে আসছে না। সময় কবে আসবে আন্দাজ করতে পারছি খুব জলদি। হঠাৎ বজ্র নীরুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার ঠোঁটটা ক্লান্ত দেখাচ্ছে, বোঝো না মেডিসিনের অভাব। আমি ডাক্তার সামনে থাকতে তুমি মেডিসিনের অভাবে ভুগে ঠোঁটটাকে কষ্ট দেবে, তা কি করে মেনে নেই বলো তো? বলেই সে নীরুকে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরে বিকেলটা তৎক্ষণাৎ হয়ে উঠল আরও উষ্ণ। যে উষ্ণতার উৎস একান্তই ভালোবাসা। সন্ধ্যা হবে হবে ভাব। ফারাজ দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই দেখল ছোটলোক বউটা ছোটলোকগিরি করতে কোথায় যেন চলে গেছে। এমন মেজাজ খারাপ হয় এই বউকে নিয়ে না। ফারাজ ঘুম থেকে উঠেই অভ্রকে ফোন করে। 3তলা থেকে অভ্র দৌড়ে আসে ফারাজের রুমে। রুমে এসে অভ্র ফারাজের পাশে দাঁড়াতেই সে বলল, কুদ্দুসের বাপ মাথা ধরে আছে, এক প্যাক খেতে হবে। ওইসব খেলে আরও ধরবে। আমার উল্টোটা হয় জানো না, ভাবিকে ডাকবো? শালা দুধকলা দিয়ে মির্জাফর পালছি। ভাইয়া, আমি আপনার দুধও খাইনি আর কলাও। ফারাজ ভ্রুকুচকে চাইতেই অভ্র চুপ হয়ে যায়। তোর ভাবির পাসপোর্টের কি খবর? হবে না ভাই। আচ্ছা, ভাবির যে সার্টিফিকেট সনদ দিয়েছে সেটা বারবার ভুল দেখাচ্ছে কেন, তাই তো বুঝতে পারছি না। সময় আসুক, একসঙ্গে না হয় বুঝব। তবে কোথাও একটা ঘ্যাপলা আছে রে। মানে? সময় আসুক, আমি শিওর যা হচ্ছে তা নিজে থেকে আমার চোখে ধরা দেবে। তাই বেহুদা এটার পেছনে সময় নষ্ট করার সময় নেই, বুঝলি তো? ফারাজ তৈরি হয়ে নিল। কালো রঙের একটা শার্ট পরে উপরে কালো ব্লেজার জড়িয়ে নিল। গায়ে তার কাস্টমাইজ করা এলাহির মিষ্টি সুগন্ধির মিশ্রণে তৈরি ক্লাইভ ক্রিশ্চিয়ান পারফিউমের গন্ধ। দেশের একপারে মাখলে ওপারের মানুষ অবধি ঘ্রাণ পেয়ে যাবে। ফারাজ ঘড়ি পড়তে পড়তে অভ্রর সঙ্গে সিঁড়ি বেয়ে নেমে গেল। রোমানার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়ে গেল। রুমানা তাকে দেখে কেমন যেন কেঁপে উঠল। তারপর কি একটু ভেবে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল,
জোহানের মতো আমার স্বামীরেও তুমি খুন করছো, তাই না? ময়লা হাতে লাগানোর ইচ্ছে ফারাজ এলাহির নেই, বুঝলেন তো? আপনারা আমার কাছে আগাছা মাত্র। চাইলে কবেই আগাছা উপড়ে ফেলতে পারতাম, তবে আমার নজর বড় গাছের দিকে। এসব আগাছা মেরে হাতে মাটি লাগিয়ে কী লাভ? তবে বড় গাছ উপড়ে ফেলার সময় যদি পথে কিছু আগাছা পড়ে যায়, তবে হাত একটু আধটু নোংরা করাই যায়। রুমানার চোখ দিয়ে জল পড়ছে। ফারাজ তা দেখে বলল, আপনাদের কাঁদতে দেখলে শান্তি লাগে। আমার মায়ের কথা মনে আছে? খোদার কাছে শুকরিয়া আদায় করুন, তার মতো আর্তনাদ এখন অবধি আপনাদের গলা ছিঁড়ে বের করিনি আমি। ফারাজ 1 মিনিটও অপেক্ষা না করে জলদি নিচে নেমে আসে। বাড়ির সামনের খোলা উঠানে চিত্রা আর আয়শা ব্যাডমিন্টন খেলছে। দুজনেই খেলায় বিশেষ মনোযোগ দিয়েছে। অভ্র ডাক দিতে গেলেও ফারাজ তাকে নিষেধ করে দেয়। চিত্রাকে এমন লাফালাফি করতে দেখলেও ভালো লাগে। হঠাৎ চিত্রার নজর ফারাজের দিকে যেতেই চিত্রা বলল, আপনি খেলতে পারেন? ফারাজ ভ্রু কুঁচকে বলল, আরও প্রমাণ চাই নাকি? আয়শার সেই কথা শুনে হেসে ফেলতেই ফারাজ তার দিকে তাকালো। তাতেই আয়শা চুপ করে গেল। কিন্তু পরক্ষণেই অভ্র ফারাজকে বলে উঠল, আমার বউটা একেবারে বাচ্চা মেয়ে, এভাবে নজর দিয়ে ভয় দেখাবেন না ভাই। ফারাজ সেই কথা শুনে অভ্রর দিকে তাকাতেই সে চুপসে যায়। ফারাজ আয়শার থেকে ব্যাডমিন্টন ব্যাট নিয়ে চিত্রার সঙ্গে খেলা শুরু করল। শীতের এই তাপমাত্রায় নিমেষেই তার শরীর ঘেমে গেল। সে ব্লেজার আগেই খুলে ফেলেছে। এখন গরমের কারণে একেবারে কালো শার্টটাও ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। চিত্রা একটু পরপর আর চোখে তাকে দেখছে। সব সময় এই লোককে এত সুন্দর কেন দেখাতে হবে? একটু কম সুন্দর দেখালে কি বিশ্বে অশান্তি বাঁধবে? ঢং। হঠাৎ চিত্রার শাড়ির আঁচল কোমরে গুজতেই সরু ফর্সা পেটটার দিকে নজর গেল ফারাজের। তবে মুহূর্তেই সেই নজর যায় চিত্রার পেছন দিকে দাঁড়িয়ে থাকা একদল পুরুষের দিকে। বয়স আছে মোটামুটি ভালোই। বাড়িতে নতুন করে কিছু কাজ করানো হচ্ছে, তাই ওই লোকেদের আনা হয়েছে। তবে তাদের মধ্যাকার একজনের নজর বেশ কিছুক্ষণ ধরেই চিত্রার দিকে। বিষয়টি প্রথমেই ফারাজ আন্দাজ করেছিল, তাই বাইরে চলে যেতে গিয়েও থেমে যায়। ফারাজ এখানে দাঁড়ানোর পর নজর একটু কম দিয়েছে, তবে শয়তানের থেকে ভালো কিছু আশা করা যায় না। লোকটা এখন আরও ভালো করে নজর দিচ্ছে। একটু পরপর তার নজর যাচ্ছে চিত্রার সরু পেটের দিকে। কেন যাবে? ওখানে নজর দেওয়ার অধিকার যে কেবল ফারাজ এলাহির। সেটা কি ওই লোক জানে না? বয়স তো ভালোই হয়েছে, চিত্রা তার মেয়ের সমান হবে। এসব মানুষের চোখ উঠিয়ে নেওয়া হয় না বলেই তারা এত সাহস পায়। ফারাজ চিত্রাকে বলল, যাও, আর খেলা লাগবে না। আজকে তুমি জিতেছ, রাতে আমি জিতব। বলেই বউকে চোখ মারল। চিত্রা আয়শাকে জিজ্ঞেস করল, তুই যাবি না রুমে? অভ্রর সঙ্গে চিপায় যাব। চিত্রা মুখ ভেঙচি কেটে বাড়ির ভেতর চলে গেল। ফারাজ টিস্যু দিয়ে ঘাম মুছে অভ্রকে বলল, আজকে কলিজা ভুনা দিয়ে ভাত খাবো রে অভ্র। ভাই আবার? ফারাজ জবাব না দিয়ে গাড়ির দিকে যাত্রা ধরল। অভ্র এখন বাইরে যাবে না। বজ্র বাইরে আছে, সেই যাবে ফারাজের সঙ্গে। অভ্রর তো এখনও তার বউয়ের সঙ্গে অনেক কাজ করা বাকি। ভাবতে না ভাবতেই সে হাঁটা ধরল পুকুর পাড়ের দিকে। সেখানে আয়শা তার জন্য অপেক্ষা করছে। পুকুর পাড়ে গিয়ে দেখল ঘাটে বসে আছে আয়শা। অভ্র গিয়ে তার পাশে বসল। আয়শা তাকে দেখে বলল, আহারে কুদ্দুসের বাপ, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? তোমার ভালোবাসার অভাবে। আয়শা লজ্জা পেল। হঠাৎ অভ্র তাকে জিজ্ঞেস করল, তোমার সেই হিটলার কোরিয়ান দাদি কই? আবার এখানেও চলে আসবে না তো? না, সে তো তার রুমে ঘুমাচ্ছিল। ওই মহিলা কি করেছে জানো? সে ওই দিন আমার ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট দিয়ে ঘর মুছেছে।
আবার সেগুলো করে ভিডিও বানাচ্ছে। ওনাকে পেজকে খুলে দিয়েছে, উনি উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ব্লগ করে। আবার বলে, বন্ধুরা আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে কোরিয়ান চুম্মা। এসব কি? তুমি এখানে এসব বলতে এসেছো? আয়শা ক্ষেপতেই অভ্রতার হাত ধরে গালে একটা চুমু খেয়ে বলল, ভালোবাসি রে ঘরণী, তোকে এক মুহূর্ত না দেখলে আমার পেছন কামড়ানো শুরু করে। কেন? আপনি কি আমাকে পেছন দিয়ে ভালোবাসেন? আরে নাউজুবিল্লাহ, সত্যি বলছি, কিডনি দিয়ে তোমায় ভালোবাসি ঘরণী। আচ্ছা, ভালো যেহেতু বাসো তাহলে বলো তো ভালোবাসার রং কী? কেন জানো না? সবুজ। সবুজ? আমি তো জানতাম ওইটা লাল। আরে না, সবুজই। কেন তুমি বাঁশের রং দেখোনি? কুদ্দুসের বাপ। সরি বউ। আচ্ছা, চোখ বন্ধ করো তো, একটা পিঙ্ক কালারের পুকি চুমু দেব। আয়শা চোখ বন্ধ করতেই হঠাৎ কোথা থেকে কেউ গেয়ে উঠল, কালোর বাপ কই রে, কই রে কই, আয় দুজনে মিল্লা পড়ি কালা পীড়িতের বই। অভ্র নিজের চোখও বন্ধ করে রেখেছিল। চোখ খুলতেই দেখে আয়শা দূরে ছিটকে পড়ে আছে, আর জমেলা আয়শার জায়গায় বসে গাল পেতে আছে। অভ্র ভয়ার্ত দৃষ্টিতে তার পানে চাইতেই সে ঠোঁট দুটো মাছের মতো চোখা করে বলল, প্লিজ গিভ মি পুটকি কিস, বিকজ আই লাভিং ইউ। অভ্র কোনো মতে আয়শাকে তুলে দৌড়ে সেখান থেকে পালালো। জমেলাও কি থেমে থাকার পাত্রী? সেও পেছন পেছন দৌড়ানো শুরু করে। দৌড়ানোর সময় অভ্র পেছন ফিরে একবার বলে, ওরে ইংরেজি বুড়ি, ওটা পুকি। ননসেন্স জমেলা বুড়ি, হু। জমেলা পেছন পেছন দৌড়াতে দৌড়াতে গেটের কাছে চলে আসে। মুখে সেই একই গান চলছে। হঠাৎ গেটের কাছে আসতেই কারো সঙ্গে একটা শক্তপোক্ত ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। তবে সামনের মানুষটা পড়তে পড়তেও বেঁচে যায়। সে উঁচু গলায় বলে, বুড়া বয়সে কি ব্যারাম ধরছে? শাড়ির মধ্যে কি কেউ যোগ ছাইরা দিছে? জমেলা উঠে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে ভালো করে একবার দেখল। সোহান পালোয়ান লুঙ্গি সামলে ভেতরে প্রবেশ করতেই জমেলা তার লুঙ্গি টেনে ধরে বলল, এই তো পাইছি, একেবারে খাপে খাপ, এই কাল্লুই আমার কালুর বাপ। এই সব কি? এই ছাড়েন কইলাম, লুঙ্গি ছাড়েন, ওইটা খুললে বিপদ আছে। এই সিফাইত্তা, বাল তুই নাটক দেখোস দাঁড়াইয়া, এইটারে ছাড়া। সিফাত জলদি জমেলার কাছে গিয়ে বলল, ছেড়ে দেন ভাই, আবার লুঙ্গির নিচে কিছুই পড়ে না। কোন সময় ভাবি আইসা পড়ে কে জানে, পরে উল্টাপাল্টা জিনিস দেখলে ভয় পাইয়া যাইব। সারমু নট, এইটাই মোর কালুর বাপ, ওই কালুর বাপ। আই কালা পিরিত করিং তোমার লগে, বিকুজ আই লাভিং কালা রং আর কালা। বলেই মিটমিট করে হেসে ওঠে সে। সোহান সিফাতের দিকে তাকায়, জিজ্ঞেস করে, কি কয়? কালা কি কালা? আরে ভাই ওইটাই। ওইটাই? হ। নাউজুবিল্লা। এই বুড়ি ছাড়, আমি এখনো পিওর কচি, এক্কেবারে পবিত্র বিশুদ্ধ পুরুষ। ছাড় কইতাছি।